সনুদা, আজকে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিল, কি বলবেন? দেখুন, এখানে আমি এই রায়টাকে দুদিক থেকে আমি ব্যাখ্যা করব। এক হচ্ছে যে ঐতিহাসিকের জায়গা থেকে যদি দেখেন, এক্সেপশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তাহলে সত্যি এইরকম রায় কবে কলকাতা হাইকোর্ট দিয়েছিল আমার অন্তত ছোট কেরিয়ারে তো মনে পড়ে না। যে সিনিয়রদের সঙ্গে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে এই রকম রায়, এত চাকরি বাতিল, এ মনে হয় কলকাতা হাইকোর্ট কেন সারা ভারতবর্ষের বুকে প্রথম কোন হাইকোর্টে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কিছু চ্যালেঞ্জ, যারা বলছেন 5 মিনিটে স্টে হয়ে যাবে বা হয়ে যাবে, আমি তাদের সঙ্গে একমত নই। কিন্তু কিছু চ্যালেঞ্জের জায়গাও কিন্তু এই রায়টা রেখে দিয়ে গেছে। সেই চ্যালেঞ্জের জায়গাগুলো আইনজীবী হিসাবে আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে মামলা করা যেতে পারে। কারণ দেখুন, আমি বলি, একটা যে প্যানেল বাতিল হলো, সবার নাম বাতিল হলো, কিন্তু এসএসসি বলুন বা সিবিআই বলুন, আমি সিবিআই এর নাম করেই বলছি, যারা জেনুইন চাকরি পেয়েছে, এর মধ্যে বহু লোক আছে জেনুইন চাকরি পেয়েছে, এবং তারা রীতিমতো চ্যালেঞ্জ করছে, সিবিআই কে চ্যালেঞ্জ করছে। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যেহেতু কোনো দল করি না, সেই জন্য আমি বলে যাচ্ছি আপনাকে এখানে দাঁড়িয়ে, এই চ্যালেঞ্জের মামলাও আমারই হাত দিয়ে হয়তো সুপ্রিম কোর্ট ফাইল হতে পারে। কারণ আমরা কাউকে ভয় পাই না, আমি আইনজীবী, আমি আইনের পথে চলবো। আইন যেখানে মান্যতা পাবে আমি সেখানে কথা বলবো, ঠিক আছে? আমি কারো রায়কে ছোট বলছি না, খারাপ বলছি না, রায় এক্সেপশনাল, কিন্তু চ্যালেঞ্জের জায়গাও এই রায় খুলে দিয়েছে, এইটুকু আমি বলতে পারি। যারা 1 টাকাও ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে, জেনুইন ভাবে চাকরি পেয়েছে, ওই 3টে যে সিডি না কি বলেছে, ওই 3টে যে সিডি, ওই সিডির ওএমআর চেক করার পরে তাদের নাম কিন্তু আসবে, এটা আমি 100% শিওর। কিন্তু তাদের চাকরি আজকে চলে গেছে, তখন কি হবে? তখন তো এসএসসি কে তাদের নাম ঢুকাতে তো আবার হবে, তাদের কিন্তু চাকরি যাবে না, আমি আপনাকে এটা বললাম। সেইভাবে ট্যালিটা করতে বলেছে কেন? যাতে দুর্নীতিটা একদম পরতে পরতে ধরা পড়ে। কিন্তু সেই লোকগুলো যারা জেনুইন ভাবে চাকরিটা পেয়েছেন, তাদের নাম বাদ যাবে না। আজকে এই রায় বেরোনোর দিনও আমি আপনাকে এই হাইকোর্টে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দরকার হলে 5 জাজেস বেঞ্চ বসিয়ে সেই দিন অব্দিও তারা লড়াই করবে। কারণ চাকরি একটা এমনই জিনিস, সরকারি চাকরি, তারাও কিন্তু ছেড়ে দেবে না, এটা আমার ধারণা। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার দায়ী। কারণ পরতে পরতে যদি দুর্নীতি হয়, দেখুন, কোর্ট একটা কথা বলেছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এই মামলার রায় দিয়েছিলেন, আপনারা এটা সবাই জানেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন 5-5.5 হাজার লোকের চাকরি বাতিল করার কথা বলেছিলেন, কিন্তু সেটা রাজ্য সরকার মানেনি। ডিভিশন বেঞ্চ হয়েছিল, ডিভিশন বেঞ্চ থেকে সেটা সুপ্রিম কোর্ট গেছিল। সুপ্রিম কোর্ট কি বলেছিল? 6 মাসের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে হাইকোর্ট এই বিষয়ে কি ডিসিশন নেবে। সেই 6 মাস কমপ্লিট হতে আর কয়েকদিন বাকি ছিল, তার মধ্যেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিল। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে একটা প্যানেলে সবার চাকরি যখন একটা হাইকোর্ট বাতিল করলো, তার মানে দুর্নীতিটা কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা আপনাকে মানতে হবে। দুর্নীতিটা কি পর্যায়ে আছে, এবং প্রতিটা জেলার প্যানেলে দুর্নীতি, সেখানে প্রত্যেক জায়গায় 6 জন পোষণের গল্প, প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যারা এসএসসির সঙ্গে যুক্ত সেই সমস্ত লোকগুলোকে জেনুইন ভাবে নেওয়া হয়েছে। তাহলে সেই পরিস্থিতি যদি হয়, তাহলে হাইকোর্টকে এই ধরনের রায় দিতেই হবে, উপায় কিছুই নেই। কিন্তু আমি এটা মনে করি যে যে দুর্নীতি উঠে আসছে, এইটা উঠে আসাও দরকার ছিল। রাজ্য সরকার মানুষের সঙ্গে যে কি খেলা করেছে, রাজ্য সরকার মানুষের সঙ্গে তাদের মানুষের আবেগ নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে, এবং সাদা খাতা জমা দিয়েছে, টাকা দিয়েছে, তারা চাকরি পেয়েছে। আর যারা আজকে 1100 দিন চলে গেছে রাজপথে বসে আছে, তারা চাকরি পায়নি। এটা যে কত বড় দুর্নীতি সেটা প্রমাণ করার দরকার ছিল। অনেকে বলছে টাকা ফেরত দেওয়ার কথা, এটা খারাপ অর্ডার হয়েছে। আমি বলবো এই ধরনের অর্ডার দেওয়ার দরকার। আমার আপনার ট্যাক্সের টাকা তারা ঘুষ দিয়ে মাসের পর মাস তারা বেতন নিয়ে যাবে, আর যারা জেনুইন তারা চাকরি পাবে না। কেন আমার আপনার ট্যাক্সের টাকা অন্যায়ভাবে লোককে দেওয়া হবে?
সেই টাকা ফেরত দিতে হবে, যে 12% ইন্টারেস্ট নিয়ে। যথেষ্ট ভালো অর্ডার হয়েছে, এরকম কঠিন অর্ডার দিলে তবেই যারা দুর্বৃত্ত তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হবে এবং জুডিশিয়ারির ওপরে মানুষের ভরসা বাড়বে। মানুষের ভরসা যদি উড়ে যায় জুডিশিয়ারি থেকে, তাহলে মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। দেশের সার্বভৌমত্ব, রাজ্যের সার্বভৌমত্ব, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই রায় যথেষ্ট সতর্ক। কুণাল ঘোষ বলছে লোকসভা ভোটের আগে এই ধরনের রায় কেন, পরে হতে পারত। আরে দেখুন, কুণাল ঘোষের কথা আমি আপনাকেও আগে বলেছি, মানে আমি জানি না, কুণাল ঘোষ মনে হয় আপনার খুব প্রিয় লোক, প্রত্যেকদিনই আপনি কুণাল ঘোষের কথা জিজ্ঞেস করেন। কুণাল ঘোষ আমার কাছে কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? এবং আপনি খোঁজ নিয়ে জানবেন এই কুণাল ঘোষ আপনাদের এই ধরনের, যেহেতু আপনারা কুণাল ঘোষ সম্পর্কে আপনারা অনেক মন্তব্য করেন, এই কুণাল ঘোষ আপনাদের নামে প্রচুর কিন্তু কেস করেছে, হয়তো আপনার নামে করেনি, আপনাদের অনেক কলিগের নামে করেছে। আর এই কুণাল ঘোষের কথা আমি পার্সোনালি বলছি, এই কুণাল ঘোষ এমন একটা, মানে এখন একটা জোকার ছাড়া আর কিছুই না। কদিন আগে সে বললো আমি তৃণমূল ছেড়ে দেবো, আমি মিসফিট আনফিট, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেনি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললো। এই স্পোক্স পার্সন টিএমসির এখন এমন একটা ভাঙা অবস্থা, তার স্পোক্স পার্সনের কথার কোনো দাম নেই, ঠিক আছে? ওই এখন মানে কুণাল ঘোষ নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করে, নিজের কথা ছাড়া অন্য আর কারোর কথা বলে না। আর হচ্ছে যে এছাড়া আর ওদের বলারই বা কি আছে? তিনজন বলেছে, কুণাল ঘোষ বলেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে, আর মুখ্যমন্ত্রী বলেছে, এবং তারা পুরোপুরি রাজনৈতিক চরিতার্থ করার জন্য কথাবার্তা বলেছে। জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি, এইটা মুখে বলাটা খুব সহজ, প্রমাণ করে দেখানোটা অত্যন্ত কঠিন ব্যাপার, ঠিক আছে? তারা নিজেরাও জানে সেটা কখনো প্রমাণ করা যাবে না। যে কোর্ট এই রায়টা দিয়েছে সেই কোর্ট জেনারেলি অ্যান্টিসিপেটরি বেল নেয়। সেখানে বহু কেস রাজ্য সরকারের করা কেস, মানে রাজ্য সরকার তাকে অপরাধী ভাবছে, বেল নিতে গেছে, রাজ্য সরকারের রিপোর্টের উপরে সেই বেল তারা রিজেক্ট হয়ে গেছে, তাহলে সেখানে রাজ্য সরকারকে গুরুত্ব দেওয়া হয় না? কে কিভাবে বলতে পারে যে সেই বেঞ্চ বিজেপি চালায়? যারা এই কথাগুলো বলে তাদের মতো কন্ট্রোভার্সিয়াল এই রাজ্যে আর কেউ নেই, আমি এটা অন্তত মনে করি। এবং তার মধ্যে কুণাল ঘোষ আছে সর্বাগ্রে, যিনি আজ কি কথা বলেন, কাল কি বলবেন এবং পরশুদিন তার অবস্থান কি হতে পারে তিনি নিজেই জানেন না। দলের মধ্যে তার কি অবস্থান এক সপ্তাহ আগে প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে, দল তার কাছে জবাবদিহি চাইছে। মনে হয় সেই জবাবদিহি পর্বটা মনে হয় ঘরের মধ্যে মিটে গেছে, সেই জন্য এখন মনে হয় তাকে এমন ভাবে সতর্ক করা হয়েছে যে দলের বিরুদ্ধে ওঠার যে কোনো ইস্যুতে তুমি যদি কথা না বলো তাহলেই তোমাকে ডাউন করে দেওয়া হবে। এবং ওনার একটা সুপ্ত বাসনা ছিল যে ওনাকে বোধহয় টিকিট দেওয়া হবে, সেটা যখন উনি পেল না তখনই কিন্তু উনি বিরুদ্ধাচারণটা করেছিল। বিরোধী জায়গাতেও খটখটানি করেছিল, যতদূর সময় আমার কাছে খবর আছে সেই জায়গাতেও ওনাকে গুরুত্ব দেয়নি। উনি দেখছে আমার আর কোনো গুরুত্ব নেই, এখন আমি যেখানে আছি সেই জায়গাটাও চলে যাবে, অন্য কেউ জায়গাটা নিয়ে নেবে, সেই জন্য তাকে এইসব কথা বলতে হয়। তার কথার কোনো গুরুত্ব মানুষ দেয় না। আমি একটা কথা বলি, কুণাল ঘোষ আজ পর্যন্ত দেখেছেন, স্পোক্স পার্সন তো, কুণাল ঘোষ আজ পর্যন্ত কোনো জনসভা করতে পেরেছে বা কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে কুণাল ঘোষ গিয়ে কুণাল ঘোষকে কোনো বক্তব্য দেওয়ার জন্য কোনো নেতা বা মন্ত্রী কোনো জনসভায় ডেকেছে? সে তো একটা দলের স্পোক্স পার্সন, তার তো বলাটাই উচিত, কিন্তু তাকে ডাকে না কেন? তার কারণ হচ্ছে যে দলের মধ্যে বা তৃণমূলের যারা বড় নেতা তাদের কাছে কুণাল ঘোষের কোনো গুরুত্ব নেই, তারাও কুণাল ঘোষকে কোনো পাত্তা দেয় না, কিন্তু উনি থাকতে হয়, না হলে দল ছেড়ে দিতে হবে। ওর মতো গদ্দার আর কে আছে যে বলেছিল এইখানে দাঁড়িয়ে ব্যাংশাল কোর্টে দাঁড়িয়ে মক্ষী রানীকে কেন অ্যারেস্ট করা হয় না? মক্ষী রানী বলতে মুখ্যমন্ত্রীর কথা তিনি বুঝিয়েছিলেন, আজকে তারই হয়ে তিনি কথা বলছেন, কেন তার উপর থেকে কেসগুলো উঠে যাবে? তাহলে এই ধরনের লোক যারা দুমুখ কথাবার্তা বলে, মানে তিনি একজন সাংবাদিক, আমার লজ্জা করে যে একজন সাংবাদিক হয়ে এরকম কন্ট্রোভার্সিয়াল কথা বলে আপনাদেরই পেশার লোক। আমি বলবো আপনাদের মাধ্যমে যে যেহেতু তিনিও একজন সাংবাদিক, তিনি যেন তার পেশাগত কথাবার্তা বলেন, এটা অন্তত তাকে আপনারা বলুন, বললে হয়তো তার কেরিয়ারের দিক থেকে আজকের থেকে ভালো পরিস্থিতি তৈরি হতে পারে। সমীদা, প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বলছে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা বেআইনি, চ্যালেঞ্জ করছি, এবং যারা আমি চাকরি দিচ্ছি আর তোমরা চাকরি খেয়ে নিচ্ছ, কি বলবেন? দেখুন, এটা তো এটা কোর্ট কন্টেম হচ্ছে না? কোর্টের ওপরে এইভাবে জনসভায় বলছে। অবশ্যই অবশ্যই যারা এই মামলাগুলো করেছেন আমি বলবো তাদেরকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা, এবং আমি স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এই মামলার পুরোধা, তাকেও আমি বলবো যে আপনি সেইভাবে চিন্তা ভাবনা করে পরবর্তী স্টেপ নিন,
জুডিশিয়ারিতে যা স্টেপ আছে, এবং শুধু উনি নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই ধরনেরই কথাবার্তা বলেছেন। আমি আপনাকে একটা কথা বলতে পারি, জুডিশিয়ারিকে যারা অপমান করে, জুডিশিয়ারি নিয়ে যারা বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করে, ঠিক আছে, জুডিশিয়ারি যে কত কঠিন এবং কঠোর হতে পারে সেইটা কিন্তু তাদেরকেও দেখিয়ে দেওয়ার সময় এসেছে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি বলছেন যে আমি চাকরি দিচ্ছি, তোমরা চাকরি খেয়ে নিচ্ছ। উনি কিসের চাকরি দিচ্ছে? কার চাকরি দিচ্ছে? উনি মানুষ তার জেনুইন চাকরি নিচ্ছে। সরকার তার সরকারি দপ্তর চালানোর জন্য, তার সরকারি স্কুল চালানোর জন্য তারা পরীক্ষা নিয়েছে। পরীক্ষা নিয়ে যে তার যোগ্যতায় তারা চাকরি পেয়েছে, যোগ্যতা ছাড়াও কেউ কেউ ওএমআর মার্কশিট, সাদা খাতা জমা দিয়ে, টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে, ঠিক আছে, এবং নেতা মন্ত্রীদের ম্যানেজ করে তাদেরকে টাকা দিয়ে চাকরি নিয়েছে। ওনার কথার আবার কি গুরুত্ব আছে? উনি যে কথাগুলো বলছেন সেই কথার কোনো বাস্তব সত্যতা নেই। উনি এই কথা বলে শুধুমাত্র একটা রাজনৈতিক একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন। অন্যায়ভাবে যারা কেউ চাকরি পাবে আর যোগ্য লোকরা চাকরি পাবে না, সেই জায়গায় কোর্ট কি মুখে ঠুলি, মানে চোখে ঠুলি পরে বসে থাকবে? দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাহলে তো কোর্ট সিস্টেম উঠে যাবে দেশ থেকে। তাদের যা করণীয় তারা সেটা করেছেন। কোথাও তো হাইকোর্ট বলেনি যে সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হলো, সেটা যেমন বলেছে, কোথাও তো বলেনি যে এই পোস্টে আর চাকরি হবে না, কেউ চাকরি করতে পারবে না, এই কথা তো কোথাও বলেনি। এত বড় রায় উনি তাহলে এই কথাটা বলছেন কেন? হাইকোর্ট বলেছে 4 মাসের মধ্যে জেনুইন লোককে চাকরি দিতে হবে। কয়েকদিন আগে প্রাইমারি সংসদের মামলা করতে গিয়ে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা তিনি বলেছিলেন এই এপ্রিল মাসের মধ্যে 400+ লোককে চাকরি দিতে হবে। সেটারও সমালোচনা ওরা করেছিল। কোথায় তাহলে হাইকোর্টের রায়? হাইকোর্ট কোথায় বলছে চাকরি দিতে হবে না? ইভেন এর আগে যখন এই মামলাটা, এই প্রাইমারির মামলাটা এবং এসএসসির মামলাটা অন্য ঘরে ছিল, সেই জাস্টিস বলেছিলেন এইসব কথা ছাড়ুন, চাকরি কবে দেবেন সেইটা বলুন। তখন তো কোনো ডেট আপনার রাজ্য সরকারের আইনজীবীরা দিতে পারেননি। কেন এই লুকোচুরি? কাদের বাঁচাতে এই লুকোচুরি? যারা টাকা দিয়েছে, অন্যায়ভাবে যারা দলটাকে সমর্থন করে টাকা দেয় এবং ওই দলের ছত্রছায়া থেকে যারা সরকারি চাকরিগুলোকে কুক্ষিগত করে, সাধারণ মানুষের চাকরিগুলো, সাধারণ মানুষের খেটে খাওয়া জেনুইন চাকরিগুলোকে নিয়ে যারা বেচা কেনা করে, তাদের বাঁচাতে উনি আজকে এই কথাগুলো বলছেন। এই ধরনের মুখ্যমন্ত্রী বলুন বা যে কোনো মন্ত্রী বলুন, তিনি মুখ্যমন্ত্রী, আমি তাকে শ্রদ্ধা করি, এখনো বলছি আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি যদি এই ধরনের কথাবার্তা বলেন, রাজ্যের মানুষের কি ধারণা হবে, তার প্রতি ধারণা কি তৈরি হবে? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি, কে কি বলছে আমি জানি না, আমি দেখেছি অনেকে অনেক কিছু বলছেন। আমি একটা আপনাকে কথা বলছি, পরিষ্কার আমরা একটা জিনিস বুঝতে পারছি, রাজ্য সরকারের পায়ের তলার জমি আস্তে আস্তে চলে যাচ্ছে। ভোটের মুখে বলুন বা যাই বলুন না কেন, এবং ভোটে তো এর একটা প্রভাব পড়বেই, যেহেতু ভোট এক দফা ভোট হয়ে গেছে এবং তার মধ্যেই রায়। এই রায়টা আজকেও আর 2 মাস আগে আসতে পারতো, ঠিক আছে, বরং ভালো হয়েছে 2 মাস পরে এসেছে। যারা অন্যায়ভাবে চাকরি করেছে 2 মাস আরো বেশি চাকরি করার সুযোগ পেল তারা, আমি অন্তত সেইভাবে বলতে চাই। রাজ্য সরকারের পায়ের তলায় আর জমি নেই। এক দফা ভোটের পরে তারা বুঝতে পেরে গেছে মানুষের রায় কোন দিকে যাচ্ছে, আরো 7 দফা বাকি, কি হতে পারে সেটা তারা আন্দাজ করতে পারছে। সেই জন্য মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত একটুখানি ধরে রাখার জন্য তারা আজকে এইসব কথা বলছে। আমি অন্তত তাদের কথায় বিচলিত নই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অন্য কোনো রাজ্য হলে যদি লজ্জা, সামান্যতম লজ্জাটুকু থাকতো, যেখানে তার ট্যাগলাইনটাই হেরে গেল, মামাটি মানুষের সরকার, সন্দেশখালীর মতো ঘটনায় মা যেখানে নির্যাতিত হয়ে গেল, যেখানে মাকে, দিদিকে রাত্রির 12টার সময় পিঠে তৈরি করার জন্য শেখ শাহজাহানের মতো রেপিস্টরা ডেকে নিয়ে যেত, যেখানে একজন রেপিস্টকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের পুলিশ তাকে 60 দিন প্রোটেকশন দিল, যেখানে মায়ের কোল থেকে আদিবাসী বাচ্চাকে ফেলে দেওয়া হলো, সেইখানেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। উনি আবার এখন উল্টো কথা বলছেন। অবশ্যই উনি যেটা বলেছেন, আমরা কোন রাজ্যে বাস করছি,
মুখ্যমন্ত্রী হিসেবে তার কাছ থেকে একটু সদর্থক আমরা ভূমিকা চাই, কিন্তু সেই সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। রাজ্যবাসীকে তিনি আরো নিমজ্জিত করে ফেলেছেন, তার সরকারের পরতে পরতে দুর্নীতি, আরো কত জায়গায় দুর্নীতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাও বলেছেন আজকে, যে শুধু আপনারা আজকে তো একটা শুধু দেখতে পাচ্ছেন এসএসসি, আরো প্রত্যেকটা দপ্তরে এই দুর্নীতি রয়েছে। আমি আপনাকে একবার বলিনি যে টাইপিস্টদের যে রিক্রুটমেন্ট সেখানেও দুর্নীতি রয়েছে, আরো কত জায়গা আছে। প্রাইমারি কয়েকদিনের মধ্যে দুর্নীতি বেরোবে, আপনি দেখুন যে পরিমাণ দুর্নীতি হয়েছে। প্রাইমারিতেও অলরেডি কিন্তু সিবিআই এর অর্ডার আছে, সিবিআই কাজ করছে। যেদিন ফাইনাল রিপোর্ট দেবে আরো যে কত দুর্নীতি বেরিয়ে আসবে এবং কতজন সেই দুর্নীতির র্যাডারে চলে আসবে সেটা তারাও জানে না। সেই জন্য আমি বলছি পরতে পরতে এই রাজ্য সরকারের দুর্নীতি। আপনি দেখুন এসএসসি স্ক্যাম, প্রাইমারি স্ক্যাম, তাছাড়া তো বোমা গুলি এগুলো তো একদম কমন ব্যাপার হয়ে গেছে। কোথায় দুর্নীতি নেই? যে কোনো রিক্রুটমেন্টে দুর্নীতি, বড় দপ্তরের রিক্রুটমেন্টে দুর্নীতি। একজন মন্ত্রী তিনি খাদ্য দপ্তরে দুর্নীতি করে বড় দপ্তরের মন্ত্রী হলেন, সেখানেও বড় বড় মানে দামি দামি গাছ পাচার করে দিল, তার চোখের সামনে দিয়ে তার দপ্তর পয়সা নিয়ে নিল। তাহলে দুর্নীতি কোথায় নেই? এই সরকারের যেখানে মানে এক দপ্তর থেকে আরেক দপ্তরে গেলেও মন্ত্রীরা সেখান থেকে দুর্নীতি করে পয়সা কামিয়েছে। সুতরাং দুর্নীতি ওনার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আমি একটা কথা বলি, শুনুন, সিপিএম কে মানুষ ছেড়ে দিয়েছিল। সিপিএম এর কোনো নেতা বা নেত্রী বা কোনো মন্ত্রী, এমএলএ, এমপি তারা তো ছিলেন, তাদের বিরুদ্ধে এরকম দুর্নীতি আজ পর্যন্ত কোনো তৃণমূল কেন প্রমাণ করতে পারলো না? তাদেরও তো 11 বছর প্রায় সরকারে হয়ে গেল, কেন তারা প্রমাণ করতে পারছে না? কারণ সেই দুর্নীতির কোনো প্রমাণ নেই, সেখানে দুর্নীতি খুবই স্বল্প পরিমাণে অথবা নেই। এত দুর্নীতি ছিল না, মানুষ হয়তো ফেড আপ ছিল। কিন্তু এখানে 3টে ঘটনা হয়েছিল সিপিএম চলে যাওয়ার পেছনে, সিঙ্গুর, নন্দীগ্রাম আর তার সঙ্গে কলকাতার আরো কিছু ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে সিবিআই হোক, তদন্ত হোক, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কতগুলো হয়েছিল। কিন্তু এদের তো ঘটনারই কোনো শেষ নেই। ভূপতিনগর, খাগড়াগড়, এই বিস্ফোরণ, সেই বিস্ফোরণ, অমুক জায়গায় লোক মারা যাচ্ছে, বিস্মদে লোক মারা যাচ্ছে, মানে ব্রিজ ভেঙে পড়ে লোক মারা যাচ্ছে, এসএসসি স্ক্যাম, পিএসসি স্ক্যাম, বা পিএসসি পরীক্ষাই বন্ধ করে দিল, আপনার প্রাইমারি স্ক্যাম। আর কত দুর্নীতি চাই একটা সরকারের কে প্রমাণ করার জন্য? বড় দপ্তরে দুর্নীতি, খাদ্য দপ্তরে দুর্নীতি, কোটি কোটি টাকা মানে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি, সব দপ্তরেই দুর্নীতি। এত দুর্নীতিবাদ সরকার ভারতবর্ষের কোনো মানে রাজ্যে আছে কিনা আমার অন্তত জানা নেই। সুতরাং মানুষ বুঝে শুনে যদি ভোট দেয়, এই সরকারের মেয়াদ 2026 সালের পর মনে হয় না এই রাজ্যে আর দেখা যেতে পারে। শ্রমিকদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা সকাল থেকে আজকে দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে, এবং এটা একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে। এই ধরনের রায় আমরা কিন্তু আগে কখনো দেখেছি বলে আমাদের মনে নেই। তো সেই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি, 2026-এ আমাদের পশ্চিমবঙ্গের 6টা ফেজের কিন্তু এখনো ভোট আছে। এই ভোটেই কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলার মানুষ সত্যি কি প্রকৃত শিক্ষিত হলো, নাকি বাংলার যিনি এখন কর্মকর্তা মমতা ব্যানার্জি তার বদলেই বাংলার মানুষ চলতে থাকবে, বাংলার মানুষ সেদিকেই থাকবে। সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে আগামী লোকসভা নির্বাচনে কি হতে চলেছে, তার এফেক্ট কি হবে, সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।